প্রেম, বিরহ আর এক অবিশ্বাস্য বার্তাবাহকের এক অমর গল্প, মহাকবি কালিদাসের মেঘদূত। চলুন আজ আমরা এই ক্লাসিক মহাকাব্যের গভীরে ডুব দিই, যেখানে এক প্রেমিক তার মনের কথা পাঠানোর জন্য বেছে নিয়েছিলেন, জানেন কাকে? এক টুকরো মেঘকে। আমরা যে কাহিনীটা নিয়ে কথা বলতে চলেছি সেটা কিন্তু সরাসরি কালিদাসের সেই কালজয়ী সৃষ্টি থেকেই নেয়া। এটা শুধু একটা কবিতা নয়, বলা যেতে পারে এটা একটা গভীর আবেগের দলিল, যা আজও আমাদের সবাইকে মুগ্ধ করে। গল্পের একেবারে শুরুতেই আমরা একটা গভীর বেদনার মুখোমুখি হচ্ছে। এই একটা লাইনই আমাদের পরিচয় করিয়ে দেয় গল্পের নায়ক যক্ষের সেই অসহ্য কষ্টের সঙ্গে। তো চলুন জেনে নিই তার এই ভীষণ যন্ত্রণার কারণটা আসলে কি। তাহলে কে এই যক্ষ, যার গলায় এমন আকুতি ঝরে পড়ছে? আর কি এমন অভিশাপ যা তাকে তার ভালোবাসার মানুষটার থেকে এত দূরে সরিয়ে রেখেছে? চলুন এবার সেই গল্পটাতেই ঢোকা যাক। যক্ষ ছিলেন আসলে ধন সম্পদের দেবতা কুবেরের একজন সেবক, কিন্তু সমস্যাটা হলো তিনি তার প্রিয়তমার প্রেমে এতটাই মগ্ন থাকতেন যে নিজের কাজে অবহেলা করে বসেন। আর তারই শাস্তি হিসেবে কুবের তাকে 1 বছরের জন্য নির্বাসনে পাঠিয়ে দেন। শুধু তাই না, তার সমস্ত ঐশ্বরিক ক্ষমতাও কেড়ে নেওয়া হয়। রামগিরি পর্বতে নির্বাসিত যক্ষের জীবনটা একদম দুর্বিষহ হয়ে ওঠে। ভাবুন তো, 8টা মাস কেটে গেছে প্রিয় মানুষটাকে ছাড়া। এই বিরহের যন্ত্রণায় সে এতটাই শুকিয়ে গেছে যে তার হাত থেকে সোনার বালাটা যে কখন খুলে পড়ে গেছে সেটুকু খেয়াল করার মতো অবস্থাও তার নেই। যখন মনে হচ্ছিল সব আশা প্রায় শেষ, ঠিক সেই সময়ে এমন একটা ঘটনা ঘটল যা যক্ষের মনে নতুন করে আশা জাগিয়ে তুলল। আষাঢ় মাসের প্রথম দিন পর্বতের চূড়ায় হঠাৎ এক বিশাল মেঘ ভেসে উঠল, আর ওই দৃশ্যটা দেখা মাত্রই বিরহে কাতর যক্ষের মাথায় একটা অদ্ভুত কিন্তু ভীষণ কাব্যিক বুদ্ধি খেলে গেল। সে ঠিক করল এই মেঘকেই সে তার দূত বানাবে। যক্ষ তখন একেবারে আবেগপ্রবণ হয়ে মেঘকে অনুরোধ করতে শুরু করে। কি আকুতি তার গলায়! ভাবুন একবার, একটা জড় বস্তুর কাছে সে তার সবচেয়ে দামি বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য অনুনয় করছে। কালিদাসের কল্পনা এখানেই যেন বাস্তবকে ছাপিয়ে যায়। শুধু বার্তা পাঠানোই কিন্তু নয়, যক্ষ মেঘকে তার যাত্রাপথের একটা নিখুঁত বর্ণনাও দেয়। এই বর্ণনাটা অনেকটা একটা ভার্চুয়াল ভ্রমণ কাহিনীর মতো। চলুন আমরাও মেঘের সাথে সেই পথে বেরিয়ে পড়ি। মেঘের যাত্রার প্রথম গুরুত্বপূর্ণ স্টপেজ হল দশার্ণ দেশের রাজধানী, মানে জাঁকজমকপূর্ণ নগরী বিদিশা। যক্ষ মেঘকে বলছে বিদিশার পাশ দিয়ে বয়ে চলা বেত্রবতী নদীর জল পান করতে। তার বর্ণনায় নদীটা যেন এক সুন্দরী প্রেমিকা, যে তার ভ্রুভঙ্গির মতো আলতো ঢেউ তুলে ধীরে ধীরে বয়ে চলেছে। এরপর মেঘকে বিশ্রাম নিতে বলা হয় নীচ নামের একটা পাহাড়ে। এই পাহাড়ের গুহাগুলো নাকি কদম ফুলের গন্ধে একেবারে ম করছে, আর শহরের বিলাসী মানুষেরা এখানে ফুর্তি করতে আসে। জায়গাটা যেন প্রেম আর আনন্দের এক মিলন ক্ষেত্র। বিদিশার পর কিন্তু মেঘকে সোজা পথে যেতে বারণ করা হলো। যক্ষ তাকে একটা রহস্যময় বাঁকা পথের ঠিকানা দেয়। প্রশ্নটা হল, সোজা পথ থাকতেও যক্ষ কেন মেঘকে এমন একটা বাঁকা পথের নির্দেশ দিলেন? যাত্রা পথটাকে লম্বা করার পেছনে নিশ্চয়ই বিশেষ কোনো কারণ আছে। সেই কারণটার নাম হল উজ্জয়িনী নগরী। যক্ষের কথা অনুযায়ী উজ্জয়িনীর আকাশছোঁয়া প্রাসাদ আর সেখানকার নর্তকীদের সেই মন ভোলানো নাচ না দেখলে এই যাত্রায় যে বৃথা। আসলে যক্ষের কাছে গন্তব্যের মতোই যাত্রা পথটাও সমানভাবে জরুরি। উজ্জয়িনীর পথে যেতে যেতে মেঘের দেখা হবে নির্ঝরিণী নদীর সাথে। এই নদীর কিন্তু দুটো একদম আলাদা রূপ। কোথাও সে পাথরের ওপর আছড়ে পড়ে গর্জন করতে করতে ছুটে চলেছে, তো আবার কোথাও একেবারে শান্ত, নিস্তব্ধ। যক্ষ মেঘকে সৌভাগ্যশালী বলছে। কেন? কারণ গ্রীষ্মের গরমে শুকিয়ে যাওয়া নদীগুলো মেঘের এক পশলা বৃষ্টিতেই আবার নতুন করে প্রাণ ফিরে পাবে। এখানে মেঘ শুধু একজন দূত নয়, সে যেন জীবনের প্রতীক। যক্ষের এই কথাগুলো প্রকৃতির সাথে তার গভীর যোগাযোগটাকেও তুলে ধরে। অবশেষে পথের সমস্ত সৌন্দর্য আর অভিজ্ঞতাকে সঙ্গী করে মেঘ তার চূড়ান্ত গন্তব্যের দিকে এগিয়ে যার, যেটার জন্য এত আয়োজন। মেঘের ফাইনাল ডেস্টিনেশন হল হিমালয়ের কৈলাস পর্বতের কাছে অবস্থিত যক্ষের শহর অলকানগরী। এই যে এত লম্বা একটা যাত্রা, তার আসল উদ্দেশ্য এবার পূর্ণ হবে। মেঘকে এখন খুঁজে বের করতে হবে যক্ষের প্রিয়তমা স্ত্রীকে, আর তার কাছে পৌঁছে দিতে হবে তার স্বামীর অফুরন্ত ভালোবাসা আর এই অসহ্য বিরহের খবর। কিন্তু শেষ পর্যন্ত প্রশ্নটা একটাই থেকে যায়, এক টুকরো জড় মেঘ
কি সত্যিই পারবে এমন তীব্র ভালোবাসা আর গভীর কষ্টের ভার বইতে? এই প্রশ্নটাই বোধহয় মেঘদূত কাব্যকে এক অমর সৃষ্টিতে পরিণত করেছে, যার উত্তরটা হয়তো পাঠকের কল্পনার মধ্যেই লুকিয়ে আছে।